আজকের ছোট গল্প অসময়ে বৃষ্টি। ফুটপাতের একটা বড় শেডের নিচে ভিড় জমেছে। কেউ ছাতা খোলার চেষ্টা করছে, ছাতা বন্ধ করে কেউ বা ভিজে জামা ঝাড়ছে। মেঘলা দাঁড়িয়ে আছে শেডটার ঠিক মাঝখানে, পরনে সাধারণ কুর্তা, লেগিংস, কাঁধে ল্যাপটপ, ব্যাগ। হঠাৎ অসময়ে কেঁপে আসা বৃষ্টিতে কিছুটা দিশাহারা। ধুর বাবা, ক্যাবগুলো 3 গুণ দাম দেখাচ্ছে। মেঘলা বিড়বিড় করে বলে, ফোনে স্ক্রল করতে থাকে। ছাতাটা যে কেন মনে করে বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগে ঢোকালো না, নিজের ওপরই বিরক্ত লাগতেই শুরু করেছে। চোখের ওপর স্পষ্ট ভাসছে ছোট ঘরের 3 নম্বর তাকের কোণে গুটিয়ে রাখা নীল সবুজ ছাতার ছবিটা। ঠিক তখনই ওর খুব কাছে এসে একটা বড় কালো ছাতা বন্ধ হলো। ছাতার জল থেকে কিছু ফোঁটা ওর পায়ে ছিটকে লাগলো। বিরক্ত হয়ে তাকাতেই মেঘলার বুকের ভেতরটা যেন একটা ধাক্কা খেলো। পাশের লোকটি ছাতাটা ভালো করে বন্ধ করে গায়ের জল ঝাড়ছে। গাঢ় নীল শার্ট, হাতে ঘড়িটা বড্ড চেনা। লোকটা ওকে খেয়াল করেনি। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছছে। এত পাশে মেঘলা দাঁড়িয়ে আছে যে রুমালটা পকেটে ঢুকিয়ে চোখ তুলতেই চোখাচোখি বছর 5 আগে শেষ কথা বলা মানুষটা। যখন একদম পাশে এসে দাঁড়ায় তখন যেভাবে মানুষ বাধ্য হয় হাসতে, সেই রকমই একটা মেকি হাসি ফুটে উঠেছে অয়নের ঠোঁটে। তুমি এখানে? হ্যাঁ, অফিস থেকে ফিরছিলাম। তুমি? ক্লায়েন্ট মিটিং ছিল একটা। অয়ন ওর কালো ছাতাটার দিকে তাকালো, তারপর মেঘলার হাতের দিকে খেয়াল করে বলল, তোমার কাছে ছাতা নেই? না, সকালে রোদ থেকে বেরোলাম। অয়ন একটু ইতস্তত করে বলল, তারপর ছাতাটা আবার খোলার জন্য প্রস্তুত হয়ে বলল, কোথায় যাবে? ভবানীপুর? মেঘলা অবাক হলো। অয়ন ওর পুরনো ঠিকানাটা এখনো মনে রেখেছে। হ্যাঁ, তুমি কোথায়? আমিও তো রবীন্দ্র সদন হয়েই যাব, মেট্রো ধরতে যাচ্ছিলাম। চলো, এই বৃষ্টিতে ট্যাক্সি পাবে না, আমার ছাতায় চলো। অয়ন খুব সহজ গলায় প্রস্তাবটা দিল। মেঘলা জানে ইচ্ছে না থাকলেও এই মুহূর্তে অয়নের ছাতায় মেট্রো স্টেশন অবধি হেঁটে চলে যাওয়ায় বুদ্ধিমানের কাজ। সেট থেকে বেরিয়ে কালো ছাতাটা খুলে অয়ন ওর জন্য অপেক্ষা করছে। মেঘলা আর দেরি করল না, ওরা হাঁটতে শুরু করলো। একটা বড় কালো ছাতার নিচে 2 জন মানুষ, কিন্তু ওদের মাঝখানে অন্তত 1 যোজন ফাঁক, যেন এক অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছে কয়েকটা বছরে। ছাতার গায়ে বৃষ্টির টুপটাপ শব্দ ওদের কথোপকথনের অভাবটাকেও আরও স্পষ্ট করে তুলছিল। চারপাশে ট্রাফিকের আওয়াজ, হর্নের শব্দ, কিন্তু ছাতার নিচে একটা অদ্ভুত নীরবতা। এদিক ওদিক অকারণেই চোখ ঘোরাতে থাকে মেঘলা। কেমন আছো? প্রথমে অয়নই কথা বলল। ওর গলাটা বৃষ্টির শব্দে যেন একটু অস্পষ্ট শোনালো। চলছে, মেঘলা সংক্ষিপ্ত উত্তর দিল। ও চায়নি ওর গলার কাঁপুনি ধরা পড়ুক। তুমি সেই পুরনো ফ্ল্যাটেই আছো? না, 3 বছর হলো নতুন ফ্ল্যাটে শিফট করেছি। অয়ন ফুটপাতের একটা গর্ত এড়িয়ে বাঁদিকে সরে এলো, মেঘলাকে আরও একটু ছাতার ভেতরে টেনে নেওয়ার জন্য। কাকু কাকিমা কেমন আছেন? বছর 2 আগে বাবা হার্ট অ্যাটাকে চলে গেল, এখন আমি আর মা শুধু। ওহো। কিছুক্ষণ আবার নীরবতা। এক সময়ে অনর্গল কথা বলে থাকা 2টো মানুষকেই আজ কথা খুঁজতে হচ্ছে আলাপচারিতা একটু দীর্ঘ করার জন্য। মেঘলা জানে অয়ন ওর বাবাকে একদম পছন্দ করতো না। অয়নের বাবা ছিলেন মেঘলার বাবার সহকর্মী,
তাই দীর্ঘ 30 বছর ধরে একসাথে কাজ করতে করতে জেনে ফেলা দুর্বল চরিত্রের মানুষটির ছেলের সাথে নিজের মেয়ের কোনো রকম সম্পর্ক তৈরি হতে দিতে তিনি রাজি ছিলেন না। একরকম জোর করেই এক বন্ধুত্ব চুকিয়ে দিতে তিনি বাধ্য করেছিলেন মেয়েকে। মেঘলার প্রাণের বন্ধু রিঙ্কুর থেকে সম্পর্ক তৈরি না হতে দেওয়ার কারণ জানতে পেরে অয়ন মারাত্মক ক্ষেপে গিয়েছিল। ও বিশ্বাসই করতো না ওর বাবার এমন কোনো চারিত্রিক দুর্বলতা থাকতে পারে। রিঙ্কুকে দিয়ে মেঘলা বলে পাঠিয়েছিল, ওকে বলিস কিছুদিন পর যেন আবার আমায় ফোন করে। এখন বাবা ওর নাম শুনলেই বাড়িতে প্রচণ্ড অশান্তি করছে। কোনো রকম সিন ক্রিয়েট না করেই অয়ন মেঘলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। মেঘলা ভেবেছিল কটা দিন যাক, দুজনের পায়ের তলার মাটিটা শক্ত হোক, ধীরে ধীরে বন্ধুত্বটা আরও গাঢ় হোক, ওরা দুজনকে আরেকটু ভালোভাবে চিনুক। তারপর ঠান্ডা মাথায় বাবাকে বোঝানো যাবে যে অয়নের বাবার চারিত্রিক দুর্বলতা থাকলেই অয়নেরও থাকতে হবে এমন কোনো নিশ্চয়তা থাকে না। কিন্তু সম্পর্কে টানাপোড়েনে জয়ী হতে গেলে একে অপরের হাতটা যেভাবে শক্ত করে ধরতে হয়, সেই ধরার মধ্যে হয়তো জোর ছিল না। তাই একদিন মেঘলা হঠাৎ দেখল অয়ন নিশ্চুপ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে, কলে, কোনো জায়গাতেই তার আর তেমনভাবে পাওয়া যাচ্ছে না। যেন সাড় আছে কিন্তু সাড়া নেই। সম্পর্কের উষ্ণতা ফুরিয়ে আসছে বুঝতে পেরে মেঘলাও নিজেকে গুটিয়ে নিয়েছিল। দিনে 10-12 বার কথা বলা মানুষটা যখন 10 দিনে একবারও খোঁজ নিতে চেয়ে কল করে, তখন সেই কল না ধরাই মনে হয় সব থেকে ভালো। সপ্তাহান্তে অয়নের নিয়ম রক্ষার্থে করা কলটা মেঘলা আর ধরত না। বার দুয়েক ফোন করবার পর অয়নও কল করা থামিয়ে দিয়েছিল। বছর 5 আগে সুস্মিতার বিয়েতে অয়নের সঙ্গে আবার দেখা হয়েছিল। ওখানে পুরনো বন্ধুদের মধ্যে প্রায় সবাই নিমন্ত্রিত ছিল। অয়নের কোলে ওর বছর 3 মেয়ে আর পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীকে দেখে গ্রুপের অনেকেই মেঘলার দিকে একবার আর চোখে তাকিয়েছিল। সবাই জানতো অয়নের মেঘলার প্রতি বেশ দুর্বলতা ছিল। রিঙ্কুর বুদ্ধিতেই মেঘলা সেদিন ওখান থেকে তাড়াতাড়ি খেয়ে ক্যাব ধরে বেরিয়ে এসেছিল। তারপর আজ এই বৃষ্টির সন্ধ্যায় এক ছাতার তলায় দুজনে হেঁটে চলা। কাকিমার শরীর ভালো আছে? অয়নের প্রশ্নে বর্তমানে ফিরে আসে মেঘলা। এমনিতেই ঠিক আছে, তবে মার সুগারের সমস্যাটা তো দীর্ঘদিনের। তুমি বিয়ে করবে না? মেঘলা এক মুহূর্তের জন্য থমকে গেল। রাস্তার একটা জমা জল টপকাতে গিয়ে ওর চটির হিলটা একটু পিছলে গিয়েছিল। অয়ন হাত বাড়িয়েও মাঝপথে থামিয়ে নিল নিজেকে। মেঘলা একটু ফিকে হেসে আকাশটার দিকে তাকালো। বাবা চলে যাওয়ার পর মা একটু একা হয়ে পড়েছেন, তাই ওসব নিয়ে আর ভাববার সময় পায়নি। তাছাড়া ওর কথাটা শেষ করলো না। অয়ন ছাতাটা একটু নিচু করলো যাতে উল্টো দিকের বাতাসের ঝাপটা মেঘলার গায়ে না লাগে। ও জানে তা ছাড়ার পরে কোন কথাগুলো লুকিয়ে থাকে। মেঘলা গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, সুস্মিতার বিয়েতে দেখলাম তোমার মেয়েটা খুব মিষ্টি হয়েছে, একদম তোমার মতো দেখতে। অয়ন এবার একটু থমকে দাঁড়ালো। ট্রাফিক সিগন্যালে সারিবদ্ধ গাড়ির লাল আলো এসে পড়েছে ওর মুখে। ও একটু ম্লান হেসে বলল, মেয়েটা আমার নয় মেঘলা, ওটা আমার দিদির মেয়ে। আমার মেয়েও বলতে পারো, ওকে আমি মানুষ করছি। আর তোমার দিদি জামাইবাবু? বছর 6 আগে বর্ধমান থেকে কলকাতা আসার পথে একটা অ্যাক্সিডেন্টে ওরা দুজনেই মারা যায়। তারপর থেকেই শোনায় আমাদের কাছে। অয়ন ছাতাটা মেঘলার দিকে হেলিয়ে হাঁটছে। মেঘলা আর চোখে দেখল অয়নের দৃষ্টি সামনের ঝাপসা রাস্তার দিকে। ওহো, আমি জানতাম না অয়ন, আমি ভেবেছিলাম ওটা তোমার। মেঘলার কথা আটকে গেল। একটা অপরাধবোধ দলা পাকিয়ে এলো গলায়। এটা তেমন কোনো ব্যাপার না, বেশিরভাগ মানুষই ভাবেই শোনায় আমার মেয়ে, আর আমি এই ভুলটা ভাঙিয়েও দিই না।
বৃষ্টির ঝাপটা এবার বাড়ছে। অয়ন ছাতাটা আরও বেশি করে মেঘলার দিকে কাত করল। মেঘলা দেখল ওর ডান কাঁধটা ইতিমধ্যেই ভিজে একসা, কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ নেই। মেঘলা বুঝতে পারে ওর মনের ভিতরে পার ভাঙছে। মেট্রো স্টেশনের সিঁড়ির কাছে এসে অয়ন ছাতাটা বন্ধ করল। চারপাশের মানুষের হুড়োহুড়ি, ট্রেনের ঘোষণা, সব কিছুর মাঝেও ওদের দুজনকে ঘিরে থাকা নীরবতাটা যেন আরও ভারী হয়ে উঠেছে। অয়নের ভিজে যাওয়া কাঁধটার দিকে তাকিয়ে মেঘলার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। কয়েক বছর আগে যে মানুষটাকে ও অহংকারী ভেবে দূরে সরিয়ে দিয়েছিল, তার এই শান্ত নির্লিপ্ততায় যে এত বড় একটা শোকের পাহাড়ও মিশেছিল সেটাও কল্পনাও করতে পারেনি। সুস্মিতার বিয়েতে তোমাদের তিনজনকে দেখে আমি সুখী পরিবার ভেবেছিলাম। অয়ন ম্লান হাসে। সুখী পরিবারই তো বলতে পারো। আমি, মা, বাবা আর সোনাই। আর তোমার স্ত্রী চলে গেছে আমায় ছেড়ে। বিয়ের মাস ছয়েকের মধ্যে হঠাৎ করেই রাতারাতি একটা 2.5 বছরের বাচ্চা মেয়ের মা হয়ে উঠতেও মোটেই রাজি ছিল না। কিন্তু সুস্মিতার বিয়েতে তো তোমাদের দেখে বোঝা পড়া বেশ ভালোই মনে হয়েছিল। তুমি আর দেখলে কতক্ষণ? আমরা ঢোকার 1/2 ঘন্টার মধ্যেই তো তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেলে। শ্রীপর্ণা খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসত। সোনাইয়ের দায়িত্ব নিতে বা তাকে আমাদের বাড়ি রেখে মানুষ করাতে ওর কোনো আপত্তি ছিল না, কিন্তু ও ক্লাস 1 থেকে সোনাইকে হোস্টেলে রেখে মানুষ করার পক্ষপাতী ছিল। ও বলে দিয়েছিল ওর কাছে ওর নিজের সন্তান আর ওর মৃত ননদের সন্তান কখনোই সমান গুরুত্ব পাবে না। আমি সেই মতেই সায় দিতে পারিনি। এই নিয়েই মতবিরোধ বাড়তে থাকে। আরও বেশি করে আমার সঙ্গে জড়িয়ে পড়ার আগেই ও বাঁধন খুলে নিজেকে মুক্ত করে বেরিয়ে যায়। আমিও আটকাইনি। মেঘলা গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কোনো দিনই বা কাউকে আটকাতে চেয়েছিলে? অয়ন সিঁড়ির ধাপে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। মেঘলার নিচু স্বরে বলা খোঁচাটা ওর কানে পৌঁছালেও নিরুত্তর রইল। স্টেশনের হাওয়াটা এখন বেশ ঠান্ডা। ওর গায়ের কুর্তাটা ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। ভিড় বাড়তে শুরু করেছে। মেঘলা বুঝল এবার বিদায় নেওয়ার সময়, কিন্তু পা দুটো যেন প্ল্যাটফর্মের পাথরে আটকে গেছে। ভালো থেকো মেঘলা। আর হ্যাঁ, পরের বার বেরোনোর সময় আকাশটা একটু ভালো করে দেখে নিও। নীল সবুজ ছাতাটা যেন আবার তাকের কোণেই পড়ে না থাকে। আমার ছাতার রঙটাও তোমার মনে আছে? আমার সব কিছু মনে আছে। আসলে আমি কোনো দিন ভুলতে চাইনি। তাহলে শ্রীপর্ণা? ভালো স্মৃতিগুলো মনের কোণে রেখে দিয়েও জীবনে এগিয়ে যেতে চেয়েছিলাম, তাতেও ভগবান সাথ দিলেন না। মেঘলা দেখল ওর সেই ভিজে যাওয়া নীল শার্টের কাঁধটা এখনো শুকায়নি। তোমার শার্টটা ভিজে গেছে। আমি এগোই অয়ন। দেরি হলে মা খুব চিন্তা করে। বৃষ্টিটা একটু ধরেছে, আবার ঝেঁপে নামার আগে আমায় বাড়ি ঢুকতে হবে। তোমার নাম্বারটা আমায় দিয়ে যাও মেঘলা। মেঘলা এক মুহূর্ত থমকে দাঁড়ালো। অয়ন বলে, আমরা দুজনেই যেহেতু এখনো সিঙ্গেল আছি, তাহলে? মেঘলা বলে, ট্রেন ঢুকেছে, তুমি নাম্বারটা নোট করে নাও। ঝড়ের বেগে সংখ্যাগুলো বলে দ্রুত বেগে মেট্রোর সিঁড়ি দিয়ে উঠে ভিড়ের মধ্যে মিশে যায় মেঘলা। দূর থেকে শুনতে পেয়েছিল অয়ন বলছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি এই নাম্বারে একটা কল করে নিচ্ছি, তাহলেই আমার নম্বরটা তুমি পেয়ে যাবে। রাতে কথা হবে। কার্ড পাঞ্চ করে সামনে আসা মেট্রোয় উঠে একটা খালি সিট পেয়ে বসে চোখটা বুজে ফেলে মেঘলা। নিজেকে বেশ ভারমুক্ত মনে হচ্ছে। ও জানে অয়ন কোনো দিনই ওই নাম্বারে ফোন করে ওকে পাবে না, কারণ মাঝের একটা সংখ্যা ও ইচ্ছে করেই ভুল বলে এসেছে। নিজের মোবাইলের দিকে তাকিয়ে মনে মনে বলে মেঘলা, শ্রীপর্ণা সোনাইকে মেনে নিলে আমার নম্বর পাওয়ার প্রয়োজন তোমার কোনো দিনই হতো না অয়ন। তোমার জীবনে কারো রিপ্লেসমেন্ট হওয়ার থেকে নিঃসঙ্গতা আমার কাছে অনেক বেশি কাছের। সে অন্তত আমায় কোনো দিন ছেড়ে যাবে না। একটা আলতো হাসি ফুটে ওঠে মেঘলার মুখে।
পাড় ভাঙার শব্দটা মনের মধ্যে আর শোনা যাচ্ছে না তো। আসলে সময় পলি ফেলে দিলে অনেক গভীর ক্ষতই কখন যে ভরাট হয়ে যায় তা আমরা বুঝতেই পারি না।